হ্যালো এভরিওয়ান। গত ক্লাসে হচ্ছে আমরা চৌম্বক চ্যাপ্টারটা শেষ করছিলাম, চ্যাপ্টার 4। তো আজকে আবার আমরা ফার্স্ট পেপারে ব্যাক করলাম। তো আশা করি এটাই হচ্ছে মনে হয় তোমাদের সিলেবাসের লাস্ট যে চ্যাপ্টারটা বাকি আছে ফার্স্ট পেপারের, তরঙ্গের যে ক্লাস। ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা তরঙ্গের ক্লাস স্টার্ট করলাম। আজকে হচ্ছে ওয়েবের 1 নম্বর লেকচার। তো চলো আমরা কথা না বাড়িয়ে আর লেকচারটা স্টার্ট করি। আশা করি সবাই জয়েন হয়ে গেছে এখানে। আচ্ছা। তো আজকের যেই ব্যাপারগুলো দেখবো, আজকে হচ্ছে আমরা তেমন কঠিন কোনো ব্যাপার দেখবো না, আমরা হচ্ছে সিম্পল ব্যাপারগুলোই দেখবো। যে ভি ইকুয়াল এফ ল্যামডা যে সূত্র আছে, এই সূত্রের কতগুলো অ্যাপ্লিকেশন দেখবো। তারপর যদি টাইম থাকে তাহলে হচ্ছে আমরা প্রোগ্রেসিভ ওয়েভ দেখবো। আচ্ছা, তো আমরা প্রথমে স্টার্ট করি এখানে। যে প্রথমে ওয়েভ এই শব্দটার সাথে কিন্তু আমরা 9-10 থেকে পরিচিত, কারণ 9-10 আমাদের যে সপ্তম অধ্যায় ছিল শব্দ ও তরঙ্গ, সেটার মধ্যে কিন্তু আমরা অলরেডি পড়ে আসছিলাম। তো তরঙ্গের সংখ্যাটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, 1 মার্কের জন্য আসে। কি বলা হয়েছে? যে পর্যাবৃত্ত আলোড়নের মাধ্যমে কণাগুলো পর্যাবৃত্ত কম্পনের সাহায্যে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে বলেছে তরঙ্গ। তাহলে তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে হচ্ছে তোমার একটা পর্যাবৃত্ত আন্দোলন বা আলোড়ন, যার মাধ্যমে হচ্ছে কণাগুলো তাদের নিজেদের স্থানে থাইকা মানে লাফালাফি করতে পারবে বা কম্পন দিতে পারবে নিজেদের জায়গায়। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু নিজেদের জায়গায় থেকে, অর্থাৎ কণাগুলো হচ্ছে বা পার্টিকেল গুলো এখানে তাদের জায়গাটা কিন্তু শিফটিং করতে পারবে না। তাদের নিজের জায়গায় থেকে হচ্ছে তারা কম্পনটা দিবে। তারা স্থান ত্যাগ করতে পারবে না, সামনে যেতে পারবে না, পিছিয়ে যেতে পারবে না। মানে সামনে পিছিয়ে চাইতে পারবে না বলতে, তারা নিজেদের যে পজিশনটা আছে, ফিক্সড যে পজিশন, ওটা কিন্তু সে ত্যাগ করতে পারবে না। শুধুমাত্র নিজেদের জায়গায় থেকে তারা স্পন্দন দিবে এবং এই স্পন্দনের মাধ্যমে তারা শক্তি সঞ্চারিত করবে। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তরঙ্গের কাজ কি, অ্যাকচুয়ালি তরঙ্গের কাজ হচ্ছে এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত কম্পন, যার মাধ্যমে আমরা শক্তিকে ট্রান্সফার করতে পারি এক স্থান থেকে আরেক স্থানে, এনার্জি ট্রান্সফার করতে পারি। এটাই অ্যাকচুয়ালি আমার তরঙ্গের যে কাজটা। তো এই সংজ্ঞাটা তুমি 1 মার্কের জন্য একটু করে রাখবা, কারণ সিকিউতে প্রায় দেয় এটা। আচ্ছা, তো আশা করি এটা বোঝা গেছে। তো মেইন কথা কি তরঙ্গের, যে এটা একটা পর্যাবৃত্ত আন্দোলন, যার মাধ্যমে কণাগুলো নিজেদের জায়গায় কম্পনের মাধ্যমে শক্তি ট্রান্সফার করে, বাট নিজেরা হচ্ছে জায়গা চেঞ্জ করে না। এটা আর কি কথা। আচ্ছা, তো এরপর আমরা আসি হচ্ছে তরঙ্গের প্রকারভেদের মধ্যে। এখন এই যে তরঙ্গ যে পড়লাম, ওয়েভ যেটা, সেটার কিন্তু আবার কয়েকটা টাইপ হতে পারে। যেমন আমরা প্রথমে ধরো কথা বলি, আহ এখানে কিভাবে বলা যায়? আচ্ছা, ধরো এইভাবে বললাম। হ্যাঁ, তো ধরো আমরা প্রথমে দুইটা টাইপে হচ্ছে থাকে মোটামুটি করা যায়। আমরা এখানে ভাগ করলাম। তো প্রথমটাকে আমরা বলবো হচ্ছে বেসড অন মিডিয়াম, অর্থাৎ মিডিয়ামের উপর ভিত্তি করে। যে একটা তরঙ্গ যে ট্রান্সফার হইতেছে বা ওই তরঙ্গ যে শক্তি বা এনার্জি ট্রান্সফার করতেছে, সে কি কোনো মিডিয়ামের ভিতর দিয়ে করতেছে নাকি মিডিয়াম ছাড়াই চলাচল করতে পারতেছে, সেটার উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে একটা শ্রেণীবিভাগ করতে পারি। আরেকটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের উপর ভিত্তি করে, যে পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট, ওই বা পার্টিকেলের যে সরণ, ডিসপ্লেসমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা তরঙ্গকে ভাগ করতে পারি। আচ্ছা, এখন এই মিডিয়ামের উপর বেস করে আমরা তরঙ্গকে দুইটা ভাগে ভাগ করতে পারি। তো এখানে ভাগগুলো দেখাই দিচ্ছি। এই যে, আচ্ছা, এই হচ্ছে আমরা তরঙ্গকে দুইটা ভাগে ভাগ করতে পারি। আর ডিসপ্লেসমেন্টের উপর বেস করে হচ্ছে আমরা তরঙ্গকে এখানে দুইটা ভাগে ভাগ করতে পারি, ডিসপ্লেসমেন্টের উপর বেস করে। আচ্ছা, তো মিডিয়ামের উপর, যে মিডিয়াম যদি আমার দরকার পড়ে, হ্যাঁ মিডিয়াম যদি দরকার হয় তাহলে হচ্ছে আমরা এক টাইপের তরঙ্গ পাবো, আর মিডিয়াম যদি দরকার না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেক টাইপের তরঙ্গ পাবো। তো যে সকল তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের দরকার পড়ে, তাদেরকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, বা হচ্ছে বাংলায় আসলে ইংলিশে লিখি, বা যান্ত্রিক তরঙ্গ বলে আর কি, মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ, যেসব তরঙ্গের জন্য তোমার মাধ্যমের দরকার পড়ে। আর যেসব তরঙ্গের জন্য আমার মাধ্যমের দরকার পড়ে না, তাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রো ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনগুলা? যাদের জন্য হচ্ছে আমার মানে তরঙ্গের সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের দরকার পড়ে না, তাদেরকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেগুলো হচ্ছে আমরা ওই যে ভৌত আলোক বিজ্ঞানে যেগুলো পড়ে আসছিলাম, যে সকল তরঙ্গ নিয়ে আমরা ডিল করছিলাম, সেগুলো সবই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা হচ্ছে বেতার তরঙ্গ। আচ্ছা, কণার সরণের উপর ভিত্তি করে, যে কণাটা সরণ হইতেছে কিনা সেটার উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে আবারও দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি হচ্ছে আমরা প্রোগ্রেসিভ ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ। এটাকে বলি হচ্ছে আমরা প্রোগ্রেসিভ ওয়েভ বা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। আর আরেকটাকে বলি হচ্ছে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বা হচ্ছে স্থির তরঙ্গ, স্ট্যান্ডিং ওয়েভ। আচ্ছা, এই গেল। তো এখন এই ইলেকট্রোম্যাগনেটিকের যে শ্রেণীবিভাগ গুলো আছে সেগুলো তো আমরা দেখছি চ্যাপ্টার 7-এ ভৌত আলোক বিজ্ঞানে, যে কতগুলো রেঞ্জে আমরা ভাগ করতে পারি তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। তো সেগুলো নিয়ে আমি আর আলোচনা করতেছি না এখানে। আমাদের মেইনলি আলোচনা হচ্ছে মেকানিক্যাল ওয়েভটা নিয়ে, যেই তরঙ্গটা সঞ্চালনের জন্য আমাদের এখানে মাধ্যমের দরকার পড়ে। আচ্ছা, এখন এই যে আমার মেকানিক্যাল ওয়েভ যেটা আছে, এটার মধ্যে আবার দুইটা পার্টিশন হইতে পারে। মেকানিক্যাল ওয়েভের মধ্যে আবার দুইটা পার্টিশন হইতে পারে। প্রথমটাকে আমরা বলবো হচ্ছে এখানে
বলা যায়, ধরো হচ্ছে বললাম অনুদৈর্ঘ্য, হ্যাঁ বাংলায় বলা হচ্ছে অনুদৈর্ঘ্য, আর ইংলিশে বলা হচ্ছে লঙ্গিটিউডিনাল। লঙ্গি লঙ্গিটিউডিনাল ওয়েভ, বা হচ্ছে দৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আরেকটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ। ট্রান্সভার্স ওয়েভ, অনুপ্রস্থ তরঙ্গ। তো আশা করি ইংলিশ কথাগুলো থেকে বুঝতে পারবো। তাহলে আমরা কি বললাম, তরঙ্গকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাধ্যমের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে কণার সরণের উপর ভিত্তি করে। তাহলে কণার সরণের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ, যে হচ্ছে নির্দিষ্ট একটা দিকে চলমান থাকবে আর কি, আরেকটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ বা হচ্ছে স্থির তরঙ্গ। আর মাধ্যমের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, যার জন্য বা আমার মাধ্যমের দরকার হবে, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার জন্য কোনো মাধ্যমের দরকার নেই। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য কিন্তু কোনো মাধ্যমের দরকার নেই, মাধ্যম ছাড়াই হচ্ছে এনার্জি ট্রান্সফার করতে পারে। আচ্ছা, এই মেকানিক্যাল ওয়েভকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। লঙ্গিটিউডিনাল মানে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর ট্রান্সভার্স মানে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, তো এখানে ফিগার গুলো দেওয়া আছে, যেগুলো ট্রান্সভার্স তরঙ্গ, এটার সাথে সবাই আমরা পরিচিত। এরকম ঢেউ আকৃতির যে তরঙ্গগুলো আছে সেগুলোকে বলেছি আমরা অনুপ্রস্থ তরঙ্গ। আর যেগুলো সংকুচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়, কারণ একটা স্প্রিং চিন্তা করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের লঙ্গিটিউডিনাল ওয়েভ বা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, এগুলোর আবার নাম হতে পারে, তাহলে ট্রান্সভার্সকে আমরা কি বলতেছি এখানে? অনুপ্রস্থ তরঙ্গ। এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর লঙ্গিটিউডিনালটাকে বলবো হচ্ছে আমরা এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, আচ্ছা। তো এগুলোর আবার আরেকটা নিকনেম আছে, যে অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেক নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। এটাকে বলা হচ্ছে লম্বিক তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গের আরেক নাম আছে, সেটাকে বলা হচ্ছে আর তরঙ্গ। যে আর তরঙ্গ। আচ্ছা, তো একটু পর্যন্ত কথাবার্তা ক্লিয়ার। আচ্ছা, এখন ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ গুলো আছে, এগুলো কিন্তু সবই হচ্ছে তোমার আর তরঙ্গ বা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক যেগুলো আছে এরা কি সবই কিন্তু আমার ট্রান্সভার্স ওয়েভ। তো এগুলো আমরা ভৌত আলোক বিজ্ঞানে অনেক কথাবার্তা বুঝতে এগুলো নিয়ে। আচ্ছা, তো এখন মেইন কথা হচ্ছে এখানে, তো ট্রান্সভার্স যে ওয়েবটা আছে সেটা কিন্তু হচ্ছে অনেকটা এরকম ঢেউ খেলানো। হ্যাঁ, তো এরকম ঢেউ খেলানো, খেলানো দিয়ে কি বোঝায়? যেমন ধরো আমি তার উপর একটা পার্টিকেল চিন্তা করি, যে ধরো এখানে হচ্ছে একটা পার্টিকেল এখানে, তাহলে সে নিজের জায়গায় থেকে কিভাবে হচ্ছে স্পন্দনটা দিবে? সে হচ্ছে জাস্ট আপ ডাউন করবে, তার কাজে কিন্তু জাস্ট আপ ডাউন করবে, আর তরঙ্গটা হচ্ছে শক্তি ট্রান্সফার করবে। এরকম প্রত্যেকটা কণা কিন্তু জাস্ট আপ ডাউন করবে। তো আপ ডাউন করার কারণে যে আমার তরঙ্গের গতিপথটা কি হবে? সামনের দিকে, যে তরঙ্গ কিন্তু আমার সামনের দিকে চলতেছে। এই যে কিভাবে দেখায়, এই যে এই যে তরঙ্গ কিন্তু সামনের দিকে চলতেছে, জাস্ট কণাগুলো হচ্ছে নিজেদের পজিশন আপ ডাউন করতেছে, তরঙ্গ হচ্ছে সামনের দিকে চলতেছে। আচ্ছা, এটা কি আমাদের প্রস্থ তরঙ্গ বা হচ্ছে আর তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে। আর লম্বিক তরঙ্গের ক্ষেত্রে কি হয়? যে লম্বিক তরঙ্গের ক্ষেত্রে কিন্তু এগুলো সংকুচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়। যেমন ধরো এই তরঙ্গগুলো হয় এরকম, যে তোমার এখানে ধরো একবার সংকুচন, মানে এখানে একবার ধরো প্রসারণ হবে, এখানে পাঁচটা দেখালাম, আবার ধরো সংকুচন হবে, এক, দুই, তিন, চার, পাঁচটা। আবার হচ্ছে তোমার প্রসারণ হবে, এক, দুই, তিন, চার, পাঁচটা দেখালাম। আবার ধরো সংকুচন হবে, এক, দুই, তিন, চার, পাঁচটা, এইভাবে আর কি। এই সংকুচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে আগায় যাবে। এখন ধরো এখানে আমি একটা কণা যদি চিন্তা করি, ধরো এখানে হচ্ছে আমি একটা কণা চিন্তা করলাম। হ্যাঁ, এই কণাটা তাহলে কিভাবে সামনের দিকে আগে যাচ্ছে? যে সংকুচন প্রসারণের মাধ্যমে, অর্থাৎ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে। তাহলে দেখো ট্রান্সভার্স ওয়েভে কি ছিল, যে উপরে নিচে আপ ডাউনের মাধ্যমে কিন্তু কণাটা হচ্ছে এনার্জি ট্রান্সফার করতো, তরঙ্গটা সামনের দিকে আগে যেত। আর লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে কি হয়, যে পার্টিকেলটা ফরওয়ার্ড মুভমেন্ট এন্ড ব্যাকওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে কিন্তু এনার্জি ট্রান্সফার করে। সংকোচন প্রসারণ। তাহলে এটার জন্য কি আপ এন্ড ডাউন, তাহলে এটার জন্য হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের জন্য হচ্ছে আপ ডাউনের মাধ্যমে হচ্ছে এনার্জি ট্রান্সফার করে। আর লম্বিক তরঙ্গের জন্য কি ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট। কিভাবে লিখবো? যে ধরো ফরওয়ার্ড, আচ্ছা এটা তো ব্যাকওয়ার্ড, তাহলে এখানে লিখলাম হচ্ছে এই যে ব্যাকওয়ার্ড এন্ড হচ্ছে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে তারা হচ্ছে এনার্জি ট্রান্সফার করে। তো এখন দেখো একটু পর্যন্ত বোঝা গেছে কিনা একটু জানা লাগবে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো ক্লাসের শুরুতে দেখি আজকে অনেকজন মানুষ আছে, কিন্তু ক্লাসের লাস্টে দেখি সবাই থাকে না, বাট ক্লাসের লাস্ট পর্যন্ত কিন্তু থাকা লাগবে, মনোযোগ দিয়ে ক্লাসটা করবো, তাহলে অনেক কিছু বুঝতে পারবো। আচ্ছা, তো তরঙ্গের প্রকারভেদ আশা করি বোঝা গেছে। তো এখন আচ্ছা, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে। যেমন দেখো এই যে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখতেছি কি, যে তোমার কণার যেই স্পন্দনটা আছে সেটা কি উপরে এবং নিচে, কিন্তু তরঙ্গের গতিপথ কোন দিকে? সামনের দিকে। তার মানে এখানে আমরা বলতে পারি
যে কণার যে স্পন্দন আর তরঙ্গের যে গতিপথ মাঝখানের অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। আর লম্বিক তরঙ্গের ক্ষেত্রে তো কণাটা কি হয়, ফরওয়ার্ড মুভমেন্ট ব্যাকওয়ার্ড মুভমেন্ট, আমার তরঙ্গ কোন দিকে, সামনের দিকে আগায় যায়। তো এইখানে অ্যাঙ্গেল কত, এখানে অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্যাচ লাগে না, অনেকে কিন্তু নাম দেখে প্যাচ লাগাই ফেলে। যেমন লম্বিক তরঙ্গ মানে মনে করে যে অণুর যে মুভমেন্ট আর তরঙ্গের যে গতিপথ দুইটার মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ব্যাপারটা কিন্তু এমন। লম্বিক তরঙ্গের জন্য অণুর মুভমেন্ট আর তরঙ্গের গতিপথের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভের জন্য অণুর যে মুভমেন্ট বা কণার যে মুভমেন্ট আর তরঙ্গের যে গতিপথ মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। সেগুলো কিন্তু এমসিকিউতে আসে, একটু কেয়ারফুল থাকবে এখানে। এরপরে আসি, এরপর আমরা দেখবো হচ্ছে তরঙ্গের বিভিন্ন রাশি এবং হচ্ছে সমীকরণ। আচ্ছা, ওই যে এর আগেরটা থেকে তোমরা একটু বই থেকে একটু এক্সাম্পল গুলো পড়ে নিবা, যে ট্রান্সভার্স ওয়েভের এক্সাম্পল কি কি। যেমন হচ্ছে তোমার যে নদীতে যদি আমরা একটা ঢিল ফেলি, তাহলে সেখানে যে পানিতে যে তরঙ্গটা তৈরি হয় সেটা কিন্তু একটা ট্রান্সভার্স ওয়েভ। আবার হচ্ছে সকল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে আমার ট্রান্সভার্স ওয়েভ। তারপর হচ্ছে আমরা যে কথা বলি যে শব্দ তরঙ্গ যেটা আছে, ওই শব্দ তরঙ্গ কিন্তু হচ্ছে আমরা লঙ্গিটিউডিনাল বা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আবার হইতে পারে তোমার স্প্রিং এর যে তরঙ্গটা আছে সেটা কিন্তু আবার তোমার লঙ্গিটিউডিনাল ওয়েভ। আবার হচ্ছে তোমার ওই যে সুরশলাকার যে স্পন্দনটা হয়, সুরশলাকারটা কি শব্দ তরঙ্গ? তো হ্যাঁ, শব্দ তরঙ্গ, তাহলে হচ্ছে আমার অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। তো এই টাইপের দেখবে বইয়ের মধ্যে, যে যেই বইটাই ফলো করো বইয়ের মধ্যে দেখবে কতগুলো এক্সাম্পল আছে। এক্সাম্পল গুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে আর কি। আচ্ছা, তারপর আসি যে আমরা পড়তেছিলাম যে তরঙ্গের বিভিন্ন রাশি এবং সমীকরণ। তো ধরো আমরা এখান থেকে আমরা হচ্ছে এদিক বরাবর আমরা এক্স অক্ষটা চিন্তা করি, যে এদিক বরাবর হচ্ছে ধরো সামনের দিকে তরঙ্গ সামনের দিকে আগে যাচ্ছে এক্স অক্ষ। আর এদিক বরাবর ধরো হচ্ছে আমরা ওয়াই অক্ষটা চিন্তা করলাম এখানে। আচ্ছা, তো একটা তরঙ্গ, হ্যাঁ, একটা তরঙ্গের উপস্থিত কণা যে কোনো একদিকে, যে কোনো একদিকে, একদিকে কিন্তু যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি, অ্যামপ্লিটিউড বা হচ্ছে বিস্তার। যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি হচ্ছে বিস্তার। আচ্ছা, তো একটা পূর্ণ তরঙ্গ, একটা পূর্ণ তরঙ্গ বলতে আমরা কি বুঝবো, এই যে এখান থেকে শুরু হয়েছে, একটা ঢেউ হয়েছে, আরেকটা ঢেউ হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, একটা পূর্ণ তরঙ্গ বা হচ্ছে কি বলবো, একটা ফুল ওয়েভ। একটা পূর্ণ তরঙ্গ, এই যে এখান থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে স্টার্ট, আর এটা হচ্ছে এখানে এন্ড। এটাকে বলবো কি আমরা, একটা পূর্ণ তরঙ্গ। আচ্ছা, আর এটা কি ছিল আমাদের বিস্তার বা অ্যামপ্লিটিউড, যেটাকে হচ্ছে ধরো আমরা এ দিয়ে প্রকাশ করি। ওকে, তো এখন এই যে অ্যামপ্লিটিউডের যে মাথাটা আছে, হ্যাঁ, অ্যামপ্লিটিউড কিন্তু আমার ওই যে পজিটিভ দিকে হতে পারে, আবার কিন্তু নেগেটিভ দিকেও কিন্তু অ্যামপ্লিটিউডটা হতে পারে। আর অ্যামপ্লিটিউডের ভ্যালু কিন্তু সবসময় পজিটিভই থাকবে, মানে মানটা কিন্তু অলওয়েজ পজিটিভ থাকবে। হ্যাঁ, জাস্ট হচ্ছে তোমার ডিরেকশনটা কি আপ এন্ড ডাউন হতে পারে। তো এই যে এই যে কি বলা যায়, একদম উপরে যে পয়েন্ট আছে অ্যামপ্লিটিউডের উপরে যে পয়েন্টটা, তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ চূড়া। তরঙ্গ চূড়া। আর একদম নিচে যে পয়েন্টটা থাকবে তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ খাজ। তরঙ্গ খাজ। ওকে, তো ফুল ওয়েভ আশা করি বোঝা গেছে। তারপর আর কি কি আছে, হ্যাঁ আচ্ছা, তো একটা পূর্ণ তরঙ্গ, একটা পূর্ণ তরঙ্গ তোমার বা একটা একটা কণার কথা চিন্তা করো। একটা কণা যখন একটা পূর্ণ তরঙ্গ যখন সম্পন্ন করি, তখন সে কতটুকু দূরত্ব ট্রাভেল করে, কতটুকু দূরত্ব ট্রাভেল করে, যে ধরো এখান থেকে এতটুকু পর্যন্ত সে ডিস্টেন্স ট্রাভেল করে, যেটাকে আমরা কি বলি, ওয়েভ লেন্থ বলি, বা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওয়েভ লেন্থ, যেটাকে হচ্ছে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আচ্ছা, এখন এই ল্যামডা দূরত্ব অতিক্রম করতে একটা তরঙ্গের বা একটা কণার, তরঙ্গের উপস্থিত একটা কণার যে পরিমাণ টাইম লাগে তাকে আমরা কি বলি, টাইম পিরিয়ড বলি। টাইম পিরিয়ড বলি, টাইম পিরিয়ড, যাকে হচ্ছে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখন এই টাইম পিরিয়ডের মধ্যে একটা তরঙ্গ বা তরঙ্গের উপস্থিত একটা কণা যতগুলা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তাকে আমরা কি বলি, যে যতগুলা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, ওই যে পূর্ণ স্পন্দন সম্পন্ন হওয়ার যে নাম্বারটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, তো সংখ্যাগুলো একটু বই থেকে একটু আরেকবার দেখে নিবা, ইজি আর কি। তো এগুলো 9 10 থেকে আশা করি জানো। ফ্রিকোয়েন্সি হলো এটা। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি মানে কি, যে একটা একটা পর্যায়কালে, একটা পূর্ণ পর্যায়কালে একটা তরঙ্গের উপস্থিত কণা কতগুলা তোমার পূর্ণ স্পন্দন সম্পন্ন করতেছে, তার যে সংখ্যাটা আছে, যে কতগুলা সম্পন্ন করতেছে, তাকে আমরা বলি কি, ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। তারপরে আসি হচ্ছে আমরা ফেজের ব্যাপারটা নিয়ে একটু আসি। যেমন আমরা অষ্টম অধ্যায়ে কিন্তু পড়ছিলাম, একটু মনে করে ট্রাই করো, যে আমরা এই যে একটা এক্সাম্পল কিন্তু দিছিলাম, যে হচ্ছে ধরো একটা কণা আছে, এই কণা যদি একটা সার্কুলার পথে ঘুরতে থাকে তাহলে তার যে শ্যাডোটা পাওয়া যায়, শ্যাডোটা কিন্তু আমরা একটা তরঙ্গ তৈরি করি। তো এখন ধরো এইটার জন্য আমরা একটা লাইন চিন্তা করি, এই যে এরকম চিন্তা করি। আচ্ছা, তো ধরো হচ্ছে তোমার একটা কণা হচ্ছে এই জায়গাতে আছে। তো তখন সে এক্স অক্ষের সাথে কত কোণে আছে, বা তার দশাটা তখন কত, 0 ডিগ্রি কিন্তু। 0 ডিগ্রি বা রেডিয়ান চিন্তা করতে হবে। আমরা রেডিয়ানে চিন্তা করি, জিরো। হ্যাঁ, ডিগ্রি যে কথা রেডিয়ান একই কথা, জিরোর জন্য। তো এখন কথা হচ্ছে
ফিজিক্সের দশা মানে কিন্তু একটা অ্যাঙ্গেল বোঝায়। হ্যাঁ, এটা কিন্তু আমরা পিরিয়ডিক মোশনেও পড়ে আসছি। তো ধরো কণাটা এখানে আছে, তাহলে তার ফেজ কত, 0। সে যখন একটা পূর্ণ স্পন্দন দিয়ে যখন আসবে, একদম পুরোটা সাইকেল ঘুরে যখন আসবে এখানে, তখন তার দশাটা তাহলে কত আসবে, 360 ডিগ্রি বা হচ্ছে 2 পাই, আমরা এটা বলতে পারি কিন্তু। আচ্ছা, তাহলে দেখো সে স্টার্ট করছিল এখান থেকে, আবার শেষ করছে এখানে। তার মানে তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সমদশায় আছে, রাইট? এই যে 0 রেডিয়ান আর 2 পাই রেডিয়ান কি আছে, সেম ফেজে কিন্তু আছে। সেম ফেজে কিন্তু আছে দুইটা, সেম ফেজে আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সমদশায় আছে, রাইট? যে একটা তরঙ্গের উপস্থিত একটা কণার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সমদশায় আছে। তো এই যে আমরা যে স্টার্টিং পয়েন্ট যেটা পাইলাম, এই যে এটা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, তাহলে এই দুইটা পয়েন্ট কি সমদশায় আছে। এবং আমরা তো জানি যে আমরা কিন্তু এই যে সার্কুলার মোশনের মাধ্যমে কিন্তু আমরা এরকম একটা তরঙ্গ পাইতাম, ওই যে শ্যাডোর যে তরঙ্গটা পাইতাম, অষ্টম অধ্যায়ে কিন্তু পড়ে আসছে এগুলো। তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে আমাদের স্টার্টিং পয়েন্টের যে ফেজটা সেটা কত আসবে, সেটা কিন্তু আসবে কি 0। আর এন্ডিং পয়েন্টের যে ফেজটা সেটা কত আসবে, 2 পাই। কারণ 0 আর 2 পাই কি সমদশায় আছে, এই যে এখান থেকে আমরা বুঝতেছি। তাহলে মাঝখানের যে ইন্টারসেক্টিং যে ইয়াটা পাবো, যে দশাটা পাবো, সেটা তাহলে কত আসবে, পাই আসবে কিন্তু এটা। তাহলে এগুলো হচ্ছে আমাদের দশার ব্যাপারগুলো আর কি। আচ্ছা, এখন সমদশা আর বিপরীত দশা এটা যদি আমরা একটু বুঝতে চাই, যেমন ধরো এটা কপি করা যাবে, কপি করে নিলাম, সেটার উপর কি আঁকা যাবে আদৌ? আঁকা তো যাচ্ছে না। আচ্ছা, বাদ দাও, আমরা হচ্ছে একটা তরঙ্গের কথাই চিন্তা করি। হ্যাঁ, এখানে ধরো আমরা হচ্ছে একটা তরঙ্গ আঁকাই, একটা ট্রান্সভার্স ওয়েভ অনুপ্রস্থ তরঙ্গ। তো ধরো এটা হচ্ছে এইভাবে আছে, এরকম ধরো একটা তরঙ্গের কথা আমরা চিন্তা করলাম। এখন এই তরঙ্গের উপর আমরা কয়েকটা পজিশন একটু ডিফাইন করি। ধরো এটা হচ্ছে আমার ও পজিশন, তারপর একদম উপরে এখানে ধরো হচ্ছে পি পজিশন আছে, তারপর হচ্ছে এখানে ধরো কিউ পজিশন আছে, তারপর এখানে ধরো আর পজিশন আছে, আর তারপর ধরো এখানে এস পজিশন আছে। এস পজিশন আছে, তারপর তরঙ্গটা আরেকটা সাইকেল কমপ্লিট করি। এই যে এটা, তারপর হচ্ছে ধরো এখানে হচ্ছে টি পজিশন। এখন কোন কোন পজিশন গুলো সমদশায় আছে এগুলো কিন্তু মাঝে মধ্যে এমসিকিউ তে জিজ্ঞেস করে। যেমন ধরো আমি যদি পি পজিশন আর টি পজিশনটা নিয়ে যদি কথা বলি, এটার জন্য কি হইতে পারে, আবার ও পজিশন আর হচ্ছে কিউ পজিশন এটার জন্য কি হইতে পারে, আবার হচ্ছে তোমার কিউ পজিশন এস পজিশন এটার জন্য কি হইতে পারে, আবার হচ্ছে ও পজিশন এন্ড এস পজিশন এটার জন্য কি হইতে পারে। আচ্ছা, তো আমি হচ্ছে সেম ফেজ যদি হয় তো সেটাকে হচ্ছে আমি ধরো টিক সিম্বল দিয়ে প্রকাশ করব। আর ডিফারেন্ট ফেজ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমি ক্রস দিয়ে প্রকাশ করবো। ওকে, আচ্ছা। তো এখন পি আর টি এর মধ্যে খেয়াল করো তো, যে পি আর টি এর মধ্যে, তো পি পজিশনের কথা যদি আমি এখানে চিন্তা করি, যে ও থেকে টি পর্যন্ত তরঙ্গটা হচ্ছে আস্তে আস্তে উঠতেছে, টি এর পরে হচ্ছে সে আস্তে আস্তে নামা শুরু করছে। আবার ঠিক সে আমি যদি টি পজিশনের কথা যদি চিন্তা করি, তাহলে টি তে আসার পর কি সে আবার নামা শুরু করছে। তার মানে পি এর পরেও কিন্তু তরঙ্গটা মানে ডাউনওয়ার্ড হইতেছে, আবার টি এর পরেও কিন্তু তরঙ্গটা ডাউনওয়ার্ড হইতেছে। তাহলে কিন্তু আমি বলতে পারবো এই পি আর টি কিসে আছে, সমদশায় আছে বা সেম ফেজে আছে। সেম ফেজ, টিক চিহ্ন দিলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে ও আর কিউ পজিশন। এটা হচ্ছে ও পজিশন, এটা হচ্ছে কিউ পজিশন। তাই আমি দেখতেছি যে ও পজিশনের পরে তরঙ্গটা হচ্ছে উপরের দিকে চলা শুরু হয়েছে, তরঙ্গটা উপরের দিকে চলা শুরু হয়েছে। বাট কিউ পজিশনের পরে সেটা নিচের দিকে চলা শুরু হয়েছে। তার মানে এরা কিন্তু সেম ফেজে নাই, এরা হচ্ছে অপোজিট ফেজে। আচ্ছা, এখানে ডিফারেন্ট ফেজ না বলে আমরা অপোজিট ফেজ যদি বলি তাহলে ভালো হয়, মানে বিপরীত দশা আর কি। অপোজিট ফেজ, অপোজিট ফেজ। তো তাহলে ও আর কিউ কিসে আছে, এই যে ক্রসে আছে, ক্রস মানে কি অপোজিট ফেজে আছে। আচ্ছা, কিউ আর এস এর মধ্যে আসি, যে কিউর পরে তরঙ্গটা হচ্ছে নিচের দিকে চলতেছে, আর এস এর পরে সে হচ্ছে উপরের দিকে চলতেছে। তার মানে কি তারা কিন্তু এবার অপোজিট ফেজে আছে, সেম ফেজে কিন্তু নাই। আচ্ছা, ও পজিশন আর এস পজিশনের মধ্যে আসি। তো ও পজিশনের পরে তরঙ্গটা উপরের দিকে চলা শুরু হয়েছে, আবার এস পজিশনের পরে কিন্তু তরঙ্গটা উপরের দিকে চলা শুরু হয়েছে। তার মানে ও পজিশন আর এস পজিশন এরা কিন্তু সমদশায় আছে। তো আমি এদেরকে টিক চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। এই হচ্ছে সমদশার বিপরীত দশার কনসেপ্ট গুলো। তো এগুলো কিন্তু এমসিকিউ তে জিজ্ঞেস করে, এরকম একটা চিত্র দিয়ে বলবে যে যে নিচের কোনটা সঠিক। হ্যাঁ, এরকম থাকতে পারে অপশনে, যে পি আর টি সমদশায়, ও কিউ সমদশায়, এরকম আর কি কতগুলো অপশন থাকবে, সেগুলোর মধ্যে যেটা সঠিক ওইটা আনসার করবো আর কি। এটুকু পর্যন্ত কি বোঝা গেছে? জি আচ্ছা ভাইয়া। ভাইয়া, কিউএসটা বলেন তো আরেকবার। কিউএস তো এখানে। আচ্ছা, কিউ পজিশনের পরে তরঙ্গটা নিচের দিকে যাইতেছে, আর এস পজিশনের পরে সে কি উপরের দিকে যাইতেছে, তাহলে কি অপোজিট, অপোজিট ফেজ, এই জন্য ক্রস। বুঝছি। মানে আমরা পরেরটা চিন্তা করব যে পরে কোথায় যাবে, এই বিন্দুটার পরে কোথায় যাবে এরকম। হ্যাঁ হ্যাঁ, এভাবে চিন্তা করতে পারি যে কিউ এর পরে সে নিচের দিকে যাইতেছে আর এস এর পরে সে উপরের দিকে যাইতেছে, এই জন্য কিন্তু ক্রস। আবার ও আর এস এর কথা যদি চিন্তা করি,
ও এর পরে সে উপরের দিকে যাইতেছে, আবার এস এর পরেও সে উপরের দিকে যাচ্ছে। তো এখানে হচ্ছে তোমার আচ্ছা ধরো একটু পানি গলা দিব। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখো, এই যে ও পজিশনের পরে সে কিন্তু উপরের দিকে চলা শুরু হয়েছে, আবার এস পজিশনের পরে সে কিন্তু উপরের দিকে চলা শুরু হয়েছে। তো এখানে ও আর এস কিন্তু দুইটাই হচ্ছে আমার সমদশায় আছে। সেম পেজ টিক চিহ্ন দিলাম। বুঝছি তো আনাফ নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এরপরে ম্যাথে যাওয়ার আগে আমরা আরেকটু কনসেপ্ট একটু ক্লিয়ার করে আসি। হ্যাঁ দেখো, তো আমরা দেখলাম যে আমাদের টাইম পিরিয়ড ছিল হচ্ছে ক্যাপিটাল টি, আমাদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ ছিল হচ্ছে ল্যামডা, তরঙ্গের ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে এফ। আর ভি চিন্তা করলাম কি, যে ভ্যালোসিটি অফ ওয়েভ, ভ্যালোসিটি অফ ওয়েভ, যে তরঙ্গের যে ব্যাগটা আছে, যে তরঙ্গ কত বেগ নিয়ে সামনের দিকে আগায় যাচ্ছে সেটা। তো এখন আমরা তো জানি যে সেই ক্যাপিটাল টি সময় হচ্ছে ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তাহলে ক্যাপিটাল টি সময়ে সে অতিক্রম করে হচ্ছে ল্যামডা পরিমাণ দূরত্ব। তাহলে একক সময়ে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে? ল্যামডা বাই টি, তাই তো, ল্যামডা বাই টি। আর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করি তাকে আমরা কি বলি? ভ্যালোসিটি বলি। তাকে আমরা কি বলি? ভ্যালোসিটি, ভ্যালোসিটি। তো ভ্যালোসিটি ইকুয়াল আমি কি বলতে পারি, যে ভি ইকুয়াল হচ্ছে ল্যামডা ডিভাইড হচ্ছে টি। আবার আমরা তো জানি যে ফ্রিকোয়েন্সির সাথে তোমার পর্যায়কালের কি সম্পর্ক, যে এফ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টি। সো ওয়ান বাই টি কে আবার কি বলা যায়? এফ বলতে পারি। সো কি আসবে, যে ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। সো এই তো, এই হচ্ছে কিন্তু আমাদের সেই পরিচিত সমীকরণ, ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। সো পরিচয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার বলি, এখানে কিন্তু প্যাচ লাগে না, এখানে যে ভিটা সেটা কিন্তু তোমার তরঙ্গের উপস্থিত যে কণা আছে তার বেগ না কিন্তু। এই ভিটা কি, এই ভিটা হচ্ছে তরঙ্গটা কত বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে তার বেগ। দেখো এখানে কিন্তু এই চ্যাপ্টারে ব্যাগ বলতে কিন্তু আমরা দুইটা জিনিস বুঝবো এখানে। ব্যাগ হইতে পারে কি, একটা একটা হইতে পারে তরঙ্গের উপস্থিত কণার বেগ, তরঙ্গের উপস্থিত, তরঙ্গের উপস্থিত কণার বেগ, এটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে, যে তরঙ্গের বেগ, মানে তোর নিজের বেগ, মানে তরঙ্গ কত বেগ নিয়ে সামনের দিকে আগায় যাচ্ছে, তরঙ্গের নিজের বেগ, নিজের বেগ, বেগ। আচ্ছা, তো আমরা কিন্তু এখনো যে তরঙ্গের উপস্থিত কণার বেগ এই কনসেপ্টটি কিন্তু এখনো আসেনি। আমরা এখনো পড়তেছি কি, যে তরঙ্গের নিজের বেগ, যে তরঙ্গ কত বেগে সামনের দিকে আগায় যাচ্ছে, তার ফর্মুলা কি, যে ভি ইকুয়াল এফ ল্যামডা। ঠিক আছে, তাহলে এখানে যে ভি সেটা কি তরঙ্গের নিজের বেগ, যে তরঙ্গ কত বেগ নিয়ে সামনের দিকে আগায় যাচ্ছে। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। আর একক গুলা তো সবাই জানি, যে আমাদের ফ্রিকোয়েন্সির একক কি, ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ, বা হচ্ছে কি পার সেকেন্ড, ভ্যালোসিটি মিটার পার সেকেন্ড, টাইম পিরিয়ড হচ্ছে সেকেন্ড, আর তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এই হচ্ছে কথাবার্তা আর কি এখান থেকে। তো চলো এরপরে ম্যাথে আসি। আচ্ছা, রেকর্ড তো হইতেছিল নাকি? হ্যাঁ, রেকর্ড হইতেছিল। আচ্ছা, এরপর দেখো কি বলছে, যে একটা ম্যাথ দেওয়া আছে, জলের উপর সৃষ্ট তরঙ্গ সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে তরঙ্গের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে সেকেন্ডে কয়টা তরঙ্গ উৎপন্ন হয়? তো প্রথম কথা হচ্ছে, আমার এখানে দেখো তরঙ্গের ভ্যালোসিটি কিন্তু দিয়ে দিছে, যে সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই তরঙ্গের ভ্যালোসিটি কত হবে, 2 মিটার পার সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল 0.25 মিটার, এটা হচ্ছে দেওয়া আছে এখানে। আচ্ছা, তারপর বলছে কি, যে সেকেন্ডে কয়টা তরঙ্গ উৎপন্ন হয়? তো সেকেন্ডে যতগুলা পূর্ণ তরঙ্গ তৈরি হয় তাকে আমরা কি বলি, ওই নাম্বারটাকে আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি বলি। তাহলে আসলে কিন্তু এখানে আমার ফ্রিকোয়েন্সিটাই বের করতে বলছে, যে সেকেন্ডে কয়টা তরঙ্গ তৈরি হয়, দ্যাট মিনস হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো আমরা কি জানি, যে ভি ইকুয়াল এফ ল্যামডা, তো এখান থেকে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করবো। সহজ প্রবলেম, ইউনিট আসবে হচ্ছে হার্টজ ইউনিট। আচ্ছা, এতটুকু হইলো, তাহলে আমরা হচ্ছে এরপরে আসি। এরপর দেখো কি বলা হয়েছে, যে 200 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট একটা শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ, আচ্ছা, 1 কিলোমিটার পথ অতিক্রম করতে কয়টা ঘনীভবনের সৃষ্টি করে? ঘনীভবন মানে কি, সংকুচন। ঘনীভবন মানে হচ্ছে সংকুচন। আচ্ছা, এই সংকোচনের কথাটা কোন ধরনের তরঙ্গের মধ্যে ছিল? লঙ্গিটিউডিনাল তরঙ্গের মধ্যে কিন্তু ছিল, বা অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে। যে অনুদৈর্ঘ্য তরঙ্গ সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে আগায় যেত, এই যে এখানে ছিল, যে সংকোচন প্রসারণের মাধ্যমে সে সামনের দিকে আগায় যেত। আর একটা একটা পূর্ণ সংকোচন আর একটা পূর্ণ প্রসারণ মিলে কিন্তু পুরোটা তরঙ্গ হইতো। এই যে একটা পূর্ণ সংকোচন আর একটা পূর্ণ প্রসারণ, এটা মিলে হচ্ছে একটা তরঙ্গ। যেমন হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গটা কি ছিল, এই যে উপরের একটা ঢেউ নিচের একটা ঢেউ মিলিত হয়ে একটা পূর্ণ তরঙ্গ তৈরি হইতো। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য কি, একটা পূর্ণ সংকুচন আর একটা পূর্ণ প্রসারণ, দুইটা মিলিত হয়ে একটা পূর্ণ তরঙ্গ তৈরি হয়। আচ্ছা,
তো এখন ধরো আমি তোমাকে বললাম যে ধরো তোমার কাছে হচ্ছে 10টা পূর্ণ তরঙ্গ আছে। তো ওই 10টা পূর্ণ তরঙ্গের মধ্যে কয়টা সংকোচন আছে? অবশ্যই 10টা সংকোচন আছে। কারণ একটা সংকোচন আর একটা প্রসারণ মিলে হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ তৈরি হয়। তার মানে আমার কাছে যদি 10টা পূর্ণ তরঙ্গ থাকে, তার মানে অবশ্যই আমার কাছে 10টা সংকোচন আছে, 10টা প্রসারণ আছে, তাই তো? আচ্ছা, তো এখন এখানে বলছে যে কয়টা সংকোচন সৃষ্টি করে। তার মানে আমি যদি এখানে বের করতে পারি যে এখানে টোটাল কতটা পূর্ণ তরঙ্গ তৈরি হয়, তো যতটা টোটাল পূর্ণ তরঙ্গ তৈরি হবে ততটাই কি আমার সংকোচন থাকবে, আবার ততটাই কি প্রসারণ থাকবে। ওকে, তো এখন আবার কাজ হচ্ছে এখানে কতটা পূর্ণ তরঙ্গ তৈরি হয় সেটা বের করা। তো কি কি দেওয়া আছে আমার এখানে, ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিছে যে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল হচ্ছে 200 হার্টজ, 200 হার্টজ। আচ্ছা, তারপর কি বলা আছে যে উৎপন্ন শব্দ 1 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে এস ইকুয়াল হচ্ছে 1000 মিটার। শব্দটা হচ্ছে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। আবার বলা আছে কি যে ভ্যালোসিটি অফ সাউন্ড ইন এয়ার, অর্থাৎ তার ভ্যালোসিটিটা দিয়ে দিছে 330 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখন তাহলে আমরা ক্যালকুলেট করি ওই তরঙ্গটা যে এত দূরত্ব যাইতে তার কত সময় লাগছে। টি ইকুয়াল হচ্ছে এস বাই ভি। তো এস বাই ভি করলে কত আসে, যে এস ইকুয়াল ভিটি, তাহলে হচ্ছে 1000 বাই হচ্ছে 330, 330 কত আসে, 3.03, 3.03, 3.03 সেকেন্ড। অর্থাৎ ওই তরঙ্গটার 1000 মিটার পথ অতিক্রম করতে 3.03 সময় লাগছে। আচ্ছা, তো এখন তাহলে খেয়াল করো যে 200 হার্টজ। আচ্ছা, এত সময় লাগছে এটা তো বুঝলাম। আচ্ছা, এখন তার আমি পর্যায়কালটা যদি বের করি, পর্যায়কালটা কত আসবে? অবশ্যই 1/200 সেকেন্ড আসবে। কারণ তার ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে পর্যায়কাল মানে কি 1/f, তার মানে 1/200 সেকেন্ড। তো এখন চিন্তা করো যে 1/200 সেকেন্ডে তোমার পূর্ণ তরঙ্গ দিবে কয়টা? 1/200 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ দিবে কয়টা? এটা আমরা একটু ক্যালকুলেট করি যে 1/200 সেকেন্ডে, এত সেকেন্ডে ফুল ওয়েভ মানে পূর্ণ তরঙ্গ, পূর্ণ তরঙ্গ মানে কি লঙ্গিটিউডানের জন্য পূর্ণ তরঙ্গ মানে কি একটা সংকোচন একটা প্রসারণ। 1/200 সেকেন্ডে সেই পূর্ণ তরঙ্গ দিবে কয়টা? একটা। মানে একটা পর্যায়কালে সে তো একটা পূর্ণ তরঙ্গই দিবে, রাইট? আচ্ছা, এখন সেই টোটাল টাইম লাগাইছে কতটুকু? 3.03 সেকেন্ড। তো 3.03 সেকেন্ডে সে কতটা পূর্ণ তরঙ্গ দেয় সেটা আমরা একটু ক্যালকুলেট করি। 3.03 সেকেন্ডে ফুল ওয়েভ কয়টা আসবে এখানে? যে 1/200 তো এখানে গুণ হয়ে যাবে এটা, তাহলে 200 ইন্টু হচ্ছে তোমার 3.03, ঐকিক নিয়ম আর কি। তো এটা কত আসবে, যে 200 দিয়ে যদি গুণ করি 3.03 ইন্টু হচ্ছে 200, আর এটা কি বসেলাম 3.03 ইন্টু হচ্ছে 200, 606, 606, 606টি। তাহলে দেখো এই তরঙ্গটা যখন 1 কিলোমিটার বা 1000 মিটার পথ যখন অতিক্রম করবে, সে কতগুলা পূর্ণ তরঙ্গ তৈরি করবে? 606টা। তো 606টা পূর্ণ তরঙ্গ মানে কি? এর মধ্যে হচ্ছে আমার 606টা সংকোচন আছে, আর 606টা প্রসারণ আছে। তার মানে আমার ঘনীভবন কয়টা? ঘনীভবন কয়টা সৃষ্টি করবে? 606টা, 606টি। সবাই বুঝছে এটা? জানাও তো। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আসি তাহলে। এরপরে এই যে এই টাইপের কোশ্চেন গুলো বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে। এখন যতগুলো ম্যাথ প্রবলেম করাবো সবগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, দেখো কি বলছে। কোন সুরশলাকার কম্পাঙ্ক হচ্ছে 512 হার্টজ কম্পাঙ্ক। সুরশলাকা মানে তো বুঝি এই যে ইউ আকৃতির যে সুরশলাকা গুলো, তোমরা যদি প্র্যাকটিক্যাল যদি করে থাকো তাহলে ওই প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে দেখবে আছে ইউ আকৃতির সুরশলাকা আর কি। ওটার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে শব্দ তৈরি হয়। ওই সুরশলাকার 30 বার কম্পনে যে সময় লাগে, সেই সময় শব্দ বায়ুতে 20 মিটার যায়। বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ নির্ণয় করো। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এখানে আমার একটা ফ্রিকোয়েন্সির কথা বলা আছে 512 হার্টজ। ফ্রিকোয়েন্সি হচ্ছে 512 হার্টজ। আচ্ছা, এটার মানে কি যে 512 বার কম্পন দিতে তার সময় লাগবে কত? 1 সেকেন্ড, রাইট? 512 বার, 12 বার স্পন্দন দিতে, স্পন্দনের জন্য তার সময় লাগবে কতটুকু? 1 সেকেন্ড লাগবে। তো এখন সে স্পন্দন দেয় কতবার? 30 বার, তাহলে 30 বারের জন্য তার কত সময় লাগে সেটা আমি বের করি। সুতরাং তার 30 বার স্পন্দন দিতে কত সময় লাগবে? যে উপরে যাবে হচ্ছে 30, নিচে আসবে হচ্ছে 512 সেকেন্ড, 512 এত এটা। তাহলে ফ্রিকোয়েন্সি কত? 512, তাহলে 512 বার স্পন্দন দিতে তার সময় লাগবে 1 সেকেন্ড। তাহলে 30 বার স্পন্দন দিতে তার সময় লাগবে হচ্ছে এত। আচ্ছা, এখন তাহলে এত সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যায় বায়ুর মধ্যে? সে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে তার টাইম লাগছে হচ্ছে এত সেকেন্ড, তাহলে টি করা হচ্ছে এত। এবং সে বায়ুতে দূরত্ব অতিক্রম করছে কত? 20 মিটার। 20 মিটার দূরত্ব সে অতিক্রম করছে। এখন বায়ুতে তার তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ নির্ণয় করতে বলছে। তো আমরা কি জানি যে এস ইকুয়াল ভিটি ফর্মুলা জানি।
তো এখান থেকে হচ্ছে তুমি ভ্যালোসিটিটা বের করো, যে ভি ইকুয়াল হচ্ছে এস বাই টি। তো এস কে টি দিয়ে ভাগ করলে কত হয়? এস কত 20, আর টি হচ্ছে 20 ডিভাইডেড 30 বাই হচ্ছে 512। তো এটা আসে মোটামুটি 341.33, 341.33 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার ভ্যালোসিটিটা বায়ুতে, এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তো আমরা তো ফর্মুলা জানি যে ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। তো এখান থেকে তুমি ল্যামডার ভ্যালু বের করে নিবে, ফ্রিকোয়েন্সি তো আমি জানি 512 ভাগ, এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক আসবে কি মিটার একক। সহজ প্রবলেম, আশা করি বোঝা গেছে। তো এরপরে চলো আমরা নেক্সট প্রবলেমে একটু আসি। নেক্সট প্রবলেম কি বলা হয়েছে আমরা একটু আসি এরপরে। হুম, দেখো কি বলছে, কোনো একটা তরঙ্গ নির্দিষ্ট কম্পাঙ্ক নিয়ে বাতাস থেকে পানিতে প্রবেশ করছে। তরঙ্গটার বাতাসে বেগ দেওয়া আছে, পানিতে বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এত হলে কম্পাঙ্ক কত? আচ্ছা, হাবিজাবি অনেক কথাবার্তা আছে, আমরা আগে একটু বেসিকটা বোঝা ট্রাই করি। বেসিক হচ্ছে আহ তোমার এই যে মাধ্যম, আর হচ্ছে আচ্ছা এখানে প্রথমে লিখি যে ফ্রিকোয়েন্সি, যেটা ফ্রিকোয়েন্সি 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 এই যে ব্যাপারটা আছে তরঙ্গে, এটা কিন্তু কোনো মাধ্যমের উপর কিন্তু ডিপেন্ড করে না। মাধ্যমের উপর সে হচ্ছে ডিপেন্ড করে না, তাহলে সে ডিপেন্ড করবে কার উপর? সোর্সের উপর। সোর্স মানে হচ্ছে উৎসের উপর ডিপেন্ড করে, উৎসের উপর ডিপেন্ড করে। এখন ধরো তুমি হচ্ছে একটা সুরশলাকা দিয়ে একটা শব্দ তৈরি করলো। ওই শব্দটা তুমি বায়ুতে যেরকম ফ্রিকোয়েন্সি থাকবে, পানিতে নিয়ে গেলে কিন্তু সেম ফ্রিকোয়েন্সি থাকবে, যদি ওই শব্দটা সুরশলাকা থেকে হয়। এখন ধরো তুমি সুরশলাকা থেকে একটা শব্দ তৈরি করছো, আবার ধরো মানে কথা বলে একটা শব্দ তৈরি করছো। হ্যাঁ, কথা বলে একটা শব্দ তৈরি করছো, আর একটা সুরশলাকা দিয়ে শব্দ তৈরি করছো। তো দুইটা সোর্স কিন্তু আলাদা হলো, একটা হচ্ছে আমি সুরশলাকা থেকে তৈরি করছি, আর একটা হচ্ছে আমি কথা বলে শব্দ তৈরি করছি। তো দুইটা শব্দের জন্য ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট হবে। তার মানে যখনই আমার উৎস চেঞ্জ হয়ে যাবে, তার মানে বুঝবা তোমার শব্দের ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হয়ে যাবে। আর যতক্ষণ সোর্সটা আমার সেম থাকবে, মিডিয়াম যাই হোক না কেন, পানিতে, বায়ুতে, মহাকাশে যাই হোক না কেন, আর মহাকাশে তো আবার এই ধরনের তরঙ্গ কাজ করবে না, সরি, কারণ এগুলো তো হচ্ছে আমার যান্ত্রিক তরঙ্গ। হ্যাঁ, বায়ুতে বা পানিতে যেখানে হোক, তোমার ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা কিন্তু আমার মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে কার উপর? সোর্সের উপর। সোর্স যতক্ষণ আমার সেম থাকবে, ততক্ষণ আমার ফ্রিকোয়েন্সি সেম থাকবে। আর হচ্ছে তোমার ভ্যালোসিটি, হ্যাঁ ভ্যালোসিটি আর তরঙ্গ দৈর্ঘ্য এগুলো হচ্ছে আবার সরাসরি মিডিয়ামের উপর ডিপেন্ড করে, মিডিয়ামের উপর ডিপেন্ড করে। মিডিয়াম চেঞ্জ হলে তরঙ্গের ভ্যালোসিটি চেঞ্জ হয়, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। তাহলে চেঞ্জ হয় না কোনটা? ফ্রিকোয়েন্সিটা। ফ্রিকোয়েন্সি সে মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, সে ডিপেন্ড করে হচ্ছে সোর্সের উপর। তো বায়ু মাধ্যম হোক, পানি মাধ্যম হোক, সব মাধ্যমে আমার সোর্স যদি সেম হয়, তরঙ্গের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকবে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, যে কোনো একটা তরঙ্গ নির্দিষ্ট কম্পাঙ্ক নিয়ে বাতাস থেকে পানিতে প্রবেশ করছে। আচ্ছা, তরঙ্গটার বাতাসে বেগ জানি, পানিতে বেগ জানি, তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য যদি এত হয়, তাহলে কম্পাঙ্ক কত? তো আমরা প্রথমে একটু লিখি যে এখানে এয়ারের জন্য কি কি আসবে। এয়ারের জন্য যে ফ্রিকোয়েন্সিটা থাকবে, এয়ারের জন্য ধরো ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, ভ্যালোসিটি হচ্ছে ভি ওয়ান, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 1। এবার হচ্ছে আমরা ওয়াটারের জন্য একটু চিন্তা করি। ওয়াটারের জন্য ফ্রিকোয়েন্সি কিন্তু সেমই থাকবে, ভ্যালোসিটিটা চেঞ্জ হবে, আর হচ্ছে ল্যামডা 2টা চেঞ্জ হবে এখানে। ওকে, তো ফ্রিকোয়েন্সি যেহেতু সেম আছে, তো আমরা কি জানি যে ভি ইকুয়াল এফ ল্যামডা সূত্র জানি। তো এই সূত্র অনুযায়ী খেয়াল করতো যে ফ্রিকোয়েন্সি যদি সেম হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ভি প্রপোর্শনাল হচ্ছে ল্যামডা। তার মানে কি, যেই মাধ্যমে আমার ভ্যালোসিটি বেশি হবে, ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তো এখানে ভ্যালোসিটি কারটা বেশি? এই যে আমি কিন্তু ভি ওয়ান চিন্তা করছি কত, তোমার 350, আর ভি টু চিন্তা করতে হচ্ছে 1500। তার মানে ভি টু ইজ গ্রেটার দেন হচ্ছে ভি ওয়ান, তাহলে কি হবে? ল্যামডা 2 ইজ গ্রেটার দেন হচ্ছে ল্যামডা 1। তো এখন আমাকে এখানে যে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার, এটা আসলে কি? ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1। ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল হচ্ছে 5। তো এই জিনিসটা কিন্তু আগে ডিফাইন করে নিবে যে কে বড় কে ছোট, নাহলে কিন্তু পরে ক্যালকুলেশনে ঝামেলা আসবে। তো আমি দেখলাম কি এখানে ল্যামডা 2 বড়, ল্যামডা 1 হচ্ছে ছোট, তাহলে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল হচ্ছে 5। তো এবার হচ্ছে তুমি জাস্ট ইকুয়েশনে বসাও। তো ল্যামডা মানে কি? আবার ল্যামডা মানে হচ্ছে ভি বাই এফ, তাহলে ভি 2 বাই হচ্ছে এফ মাইনাস ভি 1 ডিভাইড হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে কত? 5। তো এখন তাহলে বসাও যে ভি 2 মানে কত। ভি 2 মানে হচ্ছে এখানে 1500, পানিরটা 1500, আর এফ এর ভ্যালু তো বের করতে বলছে। মাইনাস বায়ুতে ভ্যালোসিটি কত? 350, বায়ুর জন্য হচ্ছে 350 ডিভাইডেড এফ ইকুয়াল হচ্ছে 5। তো এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এফ এর ভ্যালুটা বের করবে, যে ফ্রিকোয়েন্সিটা কত। হার্ড ইউনিট আসবে, হার্ড বা পার সেকেন্ডও বলা যায়। এই হচ্ছে কথা আর কি। তো এই টাইপের ম্যাথ কিন্তু এইচএসসি পরীক্ষায় অনেক আসে, অ্যাডমিশন টেস্টেও আসে এই ম্যাথ গুলো। আচ্ছা, তো আশা করি এতটুকু পর্যন্ত ডান। তো চলো আমরা এরপরে আসি, নেক্সট নেক্সট ম্যাথে আসি। আর ভাইয়া, ভাইয়া 2 হবে মেবি 5-এর জায়গায়। 5 এর আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ 2 হবে, হ্যাঁ পার্থক্য 2 মিটার দেওয়া আছে। আচ্ছা, এগুলো হচ্ছে দুই, 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 দুই। আচ্ছা, এখান থেকে হচ্ছে তুমি পরে এফ এর ভ্যালুটা বের করে নিবে। আচ্ছা, এরপরে আসি তাহলে, এরপরে
দেখো কি বলছে এখানে, যে বাতাসে দুটি শব্দ তরঙ্গ 350 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত, শব্দ দুইটার কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে এত, ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্য 7 মাইক্রোমিটার, অপর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত। তো দেখো যেহেতু বাতাসে আছে এবং এখানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আর হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে কথাবার্তা বলা আছে, ভ্যালোসিটি নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলা নেই। তো ভ্যালোসিটি নিয়ে যদি কোনো কথাবার্তা বলা না থাকে, আমি বাই ডিফল্ট হচ্ছে ভ্যালোসিটির ইকুয়াল ধরে নিব, অর্থাৎ দুই কেসে আমি ভ্যালোসিটি ইকুয়াল ধরে নিব। তাহলে খেয়াল করো যে আমি এখান থেকে ভ্যালোসিটি যদি ইকুয়াল ধরে নিই, তাহলে হচ্ছে ভি মানে কি F1 ল্যামডা ওয়ান, এটা যা হবে F2 ল্যামডা টু এটাও কিন্তু হবে, কারণ দুই কেসে আমি ভ্যালোসিটিটাকে ইকুয়াল ধরে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি ল্যামডা ওয়ান কে চিন্তা করলাম হচ্ছে সেই বৃহত্তরটা, আর ল্যামডা টু কে চিন্তা করলাম হচ্ছে সেই ক্ষুদ্রতরটা। আচ্ছা, তো এখন আমাকে বলছে কি, যে ভ্যালোসিটি তো ইকুয়াল, আচ্ছা শব্দ দুইটার কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে এক। তো কম্পাঙ্কের পার্থক্য যে বলছে, এখন আমি F2 মাইনাস F1 ইকুয়াল 500 লিখবো নাকি F1 মাইনাস F2 ইকুয়াল 500 লিখবো, সেটা আমার একটু বোঝা লাগবে। তো খেয়াল করো, আমরা ফর্মুলা জানি হচ্ছে ভি ইকুয়াল এফ ল্যামডা। তো এখন এই ভিটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই এফ প্রপোর্শনাল কিন্তু 1/λ হয়ে যাবে, এক কারেক্টার ব্যস্ত অনুপাতিক। তো এখন খেয়াল করো যে আমি এই ল্যামডা ওয়ানটাকে বলতেছি কি বৃহত্তর, তাহলে এফ ওয়ানটা কি হবে, ক্ষুদ্রতম। আবার ল্যামডা টুটাকে বলতেছি হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে এফ টুটা কি হবে, বৃহত্তম। তাহলে আমি কি বললাম এখান থেকে, F2 ইজ গ্রেটার দেন F1। তাহলে এবার ইকুয়েশনে বসাও, যে F2 মাইনাস F1 ইকুয়াল হচ্ছে এখানে 500 হার্টজ। 500 হার্টজ, তাহলে F2 মানে কত, এফ মানে কত, V/λ। তাহলে এখানে থাকলো হচ্ছে ভি, হ্যাঁ, আর এখানে থাকবে কত, ল্যামডা 2, মাইনাস এখানে থাকবে হচ্ছে ভি, আর এখানে থাকবে হচ্ছে ল্যামডা 1 ইকুয়াল হচ্ছে এখানে হবে কত, 500 হবে। তো এবার জাস্ট এখানে ভ্যালু গুলো বসাই দেবো, যে ভি এর জায়গায় কত, 350 হবে। আর বের করতে বলছে কি, ক্ষুদ্রতরটা, হ্যাঁ ক্ষুদ্রতরটা দেওয়া আছে, মানে ল্যামডা 2 দেওয়া আছে তোমার কত, 7 মাইক্রোমিটার, দ্যাট মিনস 7 × 10⁻⁶ মাইনাস 350 ডিভাইডেড, বৃহত্তরটা বের করতে বলছে, দ্যাট মিনস ল্যামডা 1 বের করবো এখান থেকে, ইকুয়াল হচ্ছে 500। 500 তো হ্যাঁ, পার্থক্য 500। তো এখান থেকে ল্যামডা 1 ক্যালকুলেট করবো, একক কিসে আসবে, মিটার একক। এই হচ্ছে আনসার। এগুলো আবার বলি, এইচএসসি পরীক্ষা কিন্তু অনেক আসে, সিমিলার টাইপের কোশ্চেন গুলো আসে। আচ্ছা, এটা তাহলে হইলো, আমরা হচ্ছে এরপরে আসি। তো কোশ্চেনটা পড়ো, দেখো কি বলা আছে, আইইউটি 16-17 আসছে লিখবে। আর আইইউটি তে কিন্তু সব কোশ্চেন ইংলিশে হয়, ওখানে কিন্তু কোনো বাংলা কোশ্চেন থাকে না। তো কোশ্চেনটা পড়ো, দেখো বোঝা যায় কি। আচ্ছা, কি বলছে এখানে, যে টু সোর্সেস আর প্রডিউসিং সাউন্ড ইন এ মিডিয়াম উইথ ফ্রিকোয়েন্সি 480 হার্টজ এন্ড 360 হার্টজ রেসপেক্টিভলি। আচ্ছা, টু সোর্স, আচ্ছা দুইটা সোর্স আছে, তো সোর্স যদি ডিফারেন্ট হয়, তো আমার কিন্তু ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। দ্য ডিফারেন্স ইন ওয়েভলেন্থ করেসপন্ডিং টু দোজ টু ফ্রিকোয়েন্সিজ ইজ 2 মিটার। হোয়াট ইজ দ্য ভ্যালোসিটি অফ সাউন্ড ইন দ্যাট মিডিয়াম। আচ্ছা, তো কি বের করতে বলছে, মিডিয়ামের ভ্যালোসিটিটা বের করতে বলছে, ভ্যালোসিটি। আচ্ছা, তো এখানে প্রথমে খেয়াল করো যে তোমার দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো ধরো আমি এখানে ধরলাম যে এটা ধরো হচ্ছে আমি F1 ধরলাম, আর এটা হচ্ছে আমি F2 ধরলাম। তো F1 ইজ গ্রেটার দেন হচ্ছে F2। ভ্যালোসিটি নিয়ে কোনো কথাবার্তা বলা আছে, ভ্যালোসিটি নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলা নেই। তো আমি এখানে ভ্যালোসিটিটা ইকুয়াল ধরে নিব। তো ভ্যালোসিটি যদি আমি ইকুয়াল ধরে নিই, যে ধরো এখানে আমরা ভি সেম ধরে নিলাম, ভ্যালোসিটি যদি ইকুয়াল হয়, তাহলে কি তোমার এফ প্রপোর্শনাল কিন্তু 1/λ, 1/λ। তাহলে F1 যদি বড় হয়, তাহলে এখানে কিন্তু ল্যামডা 2টা বড় আসবে। তাহলে এখান থেকে তোমার কি দেওয়া আছে, যে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল হচ্ছে 2 মিটার। তাই এরপর বাকিটা তাহলে নিজে নিজে সলভ করো। তাহলে কি আসবে এখানে, ভি ডিভাইডেড F2 কত, 360 বসাও, মাইনাস ভি ডিভাইডেড F1 কত, 480 ইকুয়াল হচ্ছে 2। তো এখান থেকে হচ্ছে ভ্যালোসিটি ক্যালকুলেট করবা, ভ্যালোসিটি মিটার পার সেকেন্ড ইউনিটে আসবে। এই তো, সহজ কোশ্চেন কিন্তু।